পুষ্টি নিবেদিত সেলিব্রিটি আড্ডা সহ নিবেদক জেভিকো আরআইসিএল টিএমএক্স জড়োয়া হাউস। ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সাথে আছি আমি অর্পা আহসান। দর্শক, আজকে আপনাদের ঈদের আনন্দ দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ বাড়িয়ে দিতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি কিনা বাংলাদেশের সকল মেয়ের ক্রাশ আর ছেলেদের মনের ত্রাস। বাংলার দুই খানের এক খান, হি ইজ নান আদার দ্যান জায়েদ খান। কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আপনাকে চমৎকার সুন্দর লাগছে, নতুন জামাই জামাই একটা ভাইব লাগছে। এটা কি ঈদের পোশাক? যেহেতু বিয়ে করিনি, জামাই জামাই ভাইবসে থাকি। আচ্ছা, কখন হয়ে যায়? আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার সামনে যে এই মেয়েটি বসে আছে তাকে কি আপনার চোখে সুন্দরী মনে হচ্ছে কিনা? যদি সুন্দরী মনে হয়ে থাকে তাহলে একরকম ভাবে কথা বলবো, আর যদি সুন্দরী মনে না হয়ে থাকে তাহলে আরেক রকম ভাবে কথা বলবো। কারণ আপনি বলেছেন কোনো সুন্দরী মেয়ে যদি আপনাকে ভাই বলে সম্বোধন করে আপনি পছন্দ করেন না। সো আপনাকে কি বলে সম্বোধন করবো এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে আপনার চোখে আমি সুন্দর কিনা। আসলে তো আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আপনার সাথে জীবনে প্রথম বসছি, প্রথম দেখা, কিছুক্ষণ কথা বলে বুঝতে পারবো যে আপনি আমার চোখে ভালো লাগছে না আমার চোখে ভালো লাগছে না। এজন্য ফর দ্য টাইমিং কিছু সময় লাগবে। ওকে, তার মানে আপনার কাছে সুন্দর মানে শুধু চেহারায় সুন্দর না, কথাবার্তায়, গুণে সবকিছু। গ্রেট। ওকে, তাহলে আমি আপাতত জায়েদ খান বলেই সম্বোধন করছি। যদি মনে হয় আপনার আমাকে সুন্দরী না, তাহলে আমি ভাই বলে সম্বোধন করা শুরু করব। ওকে, গ্রেট। আচ্ছা, জায়েদ খান মানেই মেয়েদের জাতীয় ক্রাশ। আমার মনে হয় কি যে বাংলার খান বা বলিউডের এত খান আছে, কিন্তু তাদেরও এত ফ্যান বেজ নেই যতটা না জায়েদ খানের আছে। এই ব্যাপারে আপনার কি মনে হয়, আমি সঠিক কিনা? এটা তো আল্লাহ তাআলা ব্লেসড। ইদানিং 1-2 বছর ধরে শুরু হয়েছে, তো আগে এটা ছিল না। এটা অল্প দিন ধরে শুরু হয়েছে এবং এটা তো মনে আমি বলি সবসময় যে ইট ইজ ব্লেসড। আমার বাবা মার দোয়া এবং মেয়ে, যা আমি সবসময় বলতাম, মেয়ে ভক্ত যার নাই তার কোনো তারকা হওয়ার অধিকার নেই। এবং কোনো জায়গার থেকে হেঁটে গেলে কোনো তারকা, বিশেষ করে হিরোরা, কোনো মেয়ে যদি ঘাড় ঘুরিয়ে না দেখে যে কে গেল, মনে হয় না তার তারকা হওয়ার কোনো অধিকার আছে। আচ্ছা, এর পেছনে কোনো গোপন সূত্র আছে কিনা? গত 2 বছর ধরে এমন কি হলো জায়েদ খানের, যার আসলে এই 2 বছরের মধ্যে এত বিশাল একটা ফ্যান বেস তৈরি হয়ে গেল? এটা আসলে তারকারা বলতে পারে না কখন সে ফ্লপ হয়ে যাবে আর কখন উঠে যাবে। এটা নির্ধারণ করা হয় আল্লাহর তরফ থেকে। কারণ আল্লাহ তাআলা তো স্পষ্ট বলেছেন যে আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা কেড়ে নেই। তো আমি নির্বাচিত হয়েছিলাম শিল্পী সমিতির ভোটে, আমার চেয়ারটা একজনে দখল করে নিয়ে গেছে, যে তারপরেও সেটা আমার কাছ থেকে চলে গেছে। তার কিছুদিন আগে আমার মা চলে গেছে পৃথিবীর থেকে, তার 1 বছর আগে আমার বাবা চলে গেছে। অনেক কিছুই আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখন খুব খারাপ লাগছিল যে এত কিছু কেড়ে নেওয়ার কথা না। তো তখন দেখলাম যে তার চেয়ে বাবা মাকে তার ফিরে পাবো না, ওটার আর জায়গা তো কোনোদিনই আর পূরণ হবে না, এই জায়গাটা সারা জীবনই শূন্যই রয়ে যাবে। বাট জনপ্রিয়তা, ভালোবাসা, কাজ, এটা তার 3 ডাবল আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। সিনেমার বাইরে আর কি করা হয় ঈদে আপনার প্রত্যেক বছর? এখন তারকা হয়ে লুকিয়ে থাকি আর কি। আচ্ছা, এত বেশি ফ্যান বেজ, মানে কোথা থেকে মানুষ কিরকম বিড়ম্বনায় ফেলে দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অন্য কোনো মানুষের বিড়ম্বনার কারণ হতে চাই না। আমি নর্মালি ঈদ পিরোজপুরে করতাম, আমার জন্মস্থান পিরোজপুরের বেড়ে ওঠা। পিরোজপুরে আমার ঈদটা ভালো কেটেছে শৈশব। তারপর পিরোজপুরে ব্রিজে ঘুরে বেড়াতাম, সুন্দরী মেয়েরা কখন বেরোয় তাদের দেখার জন্য। আমার সুন্দরী মেয়েদের দেখার রোগ একটা ছোটবেলার থেকে আছে কিন্তু। আচ্ছা, তো ধরেন বড় বড় আপুরা যখন যায় তাদেরকে দেখতাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি তখন বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েদেরকে দেখতাম, কিন্তু কাছে যাওয়ার সাহস করতাম না। কারণ তখন এত টাকা ছিল না নিজের কাছে যে তারা যদি একটু ভালো ড্রেস কিনতে চায়, খেতে চায়, কীভাবে করবো। ও আচ্ছা, শুধুমাত্র টাকার অভাবে তখন আপনি সুন্দরী মেয়েদের কাছে টানতে পারেননি। উফ, আচ্ছা, এখন কি তাহলে টানা হচ্ছে? এখন টানার আগেই তো চলে আসতেছে। আচ্ছা, তাহলে এত বিশাল একটা জনগোষ্ঠী আপনি কিভাবে সামলাচ্ছেন? যার কিছুই থাকে না সে সব সামলাতে পারে, বিশেষ কেউ নাই, এই জন্য সব সামলাতে কোনো সমস্যা হয় না। বিশাল একটা মন আছে, এই মনে সবাইকে জায়গা দিচ্ছে। সবাইকে কষ্ট দেয় না।
সবাইকে হাসি দিয়ে, আনন্দ দিয়ে, ভালোবাসা দিয়ে ভরে রাখি। আচ্ছা, জায়েদ খানের জন্য এই যে বিশাল জনগোষ্ঠী, মেয়েদের একটা জনগোষ্ঠী পাগল, জায়েদ খান কি এরকম স্পেসিফিক কারোর জন্য পাগল? পাগল হয়ে দেখেছি আগে, থাকেন না, পরে নিজেই পাগল হয়ে যেতে হয়। পাগল হয়ে তারপর দেখি কাজ বাজ বন্ধ করে তখন পরে কবে সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে। প্রেম তো খারাপ কিছু না, কখনোই না। প্রেম প্রেম মনের করতে তার বাবা, পবিত্রতা বৃদ্ধি প্রেম করে। করতে মা তো না করেনি, সেটাই। প্রেম করেছে বলে চুল একটা পাকেনি, জানেন? মানে এত বেশি উৎফুল্ল আপনি থাকেন যে মাথার চুল আসলে পাকার আমার তো পুরোটাই অবস্থা হয়। আপাতমস্তকই প্রেম, আমার রোমান্টিকতা। প্রেম শাশ্বত, সুন্দর। এখনো কি প্রেমের মধ্যে আছেন? না, এখন সিঙ্গেল, বাট প্রেম তো স্রোত তো চলতেই থাকে, স্রোতে কখনো পানি কোথায় গড়াবে কেউ বলতে পারে না, বাট স্টিল অনেকদিন ধরেই সিঙ্গেল। আচ্ছা, মেয়েরা আমি শুনেছি আসলে বালিশের মধ্যেও নাকি আপনার নাম লিখে রাখে বা আপনি আপনার শুনেছেন, ছবি। দেখেননি আপনি? আমি দেখিনি, আমার দেখার খুব তাহলে ইচ্ছা আপনি ছিল। তো মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে না? সোশ্যাল মিডিয়া থেকে দূরে না, কিন্তু এগুলো না আমি রিলে দেখি বা রিলে শুনি যে জায়েদ খানকে নিয়ে এই এই জিনিসগুলো হয়, মানে এত কিছু হয়, কোনো স্পেসিফিক একটা দেখার সুযোগ হয় না। সো এগুলো শোনাই হয় যে এই ঘটনাগুলো ঘটে বা আপনার ইন্টারভিউ থেকে জানা হয়। বালিশে কেন নাম লিখে রাখা হয়? মানে জায়েদ নাম খানকে লিখেনি তারা তো, মনের এত কাছে। বালিশে নাম লিখেনি, বালিশে আমার ছবি, ছবিটা ছবি, দিয়ে exactly. ওই বালিশেটার উপর গাল দিয়ে ঘুমায়, মনে হচ্ছে যে আমার মুখ তার গালে লাগানো আছে, এটা মনে করে হয়তো বা, সোজা হিসাব। এগুলোর ছবি আপনাকে পাঠিয়েছিল? আমাকে কেন পাঠাবে? সারা ফেসবুকে ভরে যাচ্ছে, সারা হাজার হাজার মানুষ আমাকে পাঠাচ্ছে। এগুলো আপনি এনজয় করেন? আই এম এনজয়িং। দারুণ। আমি কিন্তু আসলে এই স্টোরি আমি না, শুধু আমার মনে হয় যে পুরো বাংলাদেশের মানুষ এরকম ধরনের কাহিনী দেখেনি। বাংলার আরো একজন খান আছে, ইভেন তারও আই গেস এরকম ধরনের কোনো স্টোরি নেই। আছে হয়তো বা, সে বলে না, সে তো জনপ্রিয় মানুষ। না, এগুলো আসলে ভাইরাল হয় না, সবকিছু জায়েদ ভাইরাল খান হয় না ঘিরেই। কারণ মানুষ কখন কোনটা ভাইরাল করবে কেউ বলতে পারে না। মানুষের আসলে তো এক একটা সামনে আসে, সেটাই ভাইরাল হয়, কখন কার দারুণ। কোনটা হবে কেউ বলতে পারে না। আচ্ছা, এবার আমরা একটা সেগমেন্ট খেলবো। সেগমেন্টের নাম হচ্ছে কি পছন্দ করেন জায়েদ খান। এটার উত্তরগুলো খুব ফাস্ট দিতে হবে, চিন্তা ভাবনা করা ছাড়া, মাথায় যেটা আসে সেটাই। ওকে। গান গাইতে পছন্দ করেন নাকি নাচতে? গান গাইতে। ওকে। অনেক কাজ এবং প্রচুর সমালোচনা নাকি অল্প কাজ এবং প্রশংসা? অনেক কাজ, অনেক সমালোচনা। আপনি সমালোচনা এনজয় করেন? এনজয় করি। গ্রেট। বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ করবেন জায়েদ খান? খুব সুন্দরী কিন্তু অল্প শিক্ষিত, অথবা কম সুন্দরী কিন্তু উচ্চ শিক্ষিত? কোনোটাই মিলছে না। কেন? আমার তাহলে? কম্বিনেশনে তো মিলছে না, আমার কম্বিনেশন তো আপনার প্রশ্নের মধ্যে নাই। আচ্ছা, আপনার কম্বিনেশনটা আমার কেমন? কম্বিনেশন হচ্ছে সুন্দরী হতে হবে, শিক্ষিত হতে শিক্ষিত হবে। হতে হবে, কারণ একটা ভালো শিক্ষিত বউ ছাড়া পরবর্তী প্রজন্ম শিক্ষিত করে গড়ে তোলা খুব টাফ। আচ্ছা, যদি এই দুইটা অপশন থেকে যে কোনো একটা চুজ করতে বলা হয়, যে কম্প্রোমাইজ করতে হবে, তাহলে কি বিয়ে করবেন? করবো না, এই জন্য তো বসে আছি। কম্প্রোমাইজ করতে গিয়ে তো সিঙ্গেল। মানে আপনার পারফেক্ট কম্বিনেশনের আপনি মিলছে কাউকে না। পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, প্রেমের ছ্যাঁকা খেতে পছন্দ করেন নাকি দিতে পছন্দ করেন? দিতে। উপহার দিতে পছন্দ করেন নাকি পেতে পছন্দ করেন? দিতে। ওকে। জীবনে যদি কখনো টপ পলিটিশিয়ান হওয়ার সুযোগ হয় সেটা হবেন, নাকি টপ অ্যাক্টর হওয়ার সুযোগ হলে সেটা হবেন? আগে অভিনেতা হতে চাই, তারপর নেতা হতে চাই। দ্যাট মিন্স আগে টপ অ্যাক্টর হতে চাই। গ্রেট। আচ্ছা, সিঙ্গেল থাকা পছন্দ করবেন নাকি মিঙ্গল হওয়া পছন্দ করবেন? সিঙ্গেল। আচ্ছা, যদি কখনো জায়েদ খানকে বলা হয়, আপনাকে অপশন দেওয়া হয় যে আপনি সুগার ড্যাডি হতে পছন্দ করবেন নাকি সুগার মামি পেতে পছন্দ করবেন, এখনকার যেটা ট্রেন্ড, কোনটা করবেন? সুগার ড্যাডি হতে পছন্দ করবেন নাকি সুগার মামি পেতে পছন্দ করবেন? সুগার মামি নিয়ে তো ভালো। এটা কেন? বললাম, আপনি বললেন, আমি উত্তর দিলাম। কোনো একটা যুক্তি আপনি তো কেন থাকবেই। তো জিজ্ঞেস করেন? এই যে এখন করছি। আপনি তো প্রথমে বলছেন কোনো প্রশ্ন করা যাবে না। না, আমি বলেছি হ্যাঁ না উত্তর দিতে হবে, অল্প ভেবে উত্তর দিতে হবে, বাট কিছু একটা তো বলবেন। কারণ সুগার ড্যাডি হওয়ার আগেই তো জীবনে এত সুন্দরী দেখেছি। আচ্ছা, আর যদি সুগার মাম্মি পাওয়া যায়, মাম্মিদের বিষয়টা কি, চলাফেরা একটু জানার চেষ্টা করতাম। একটু ভ্যারিয়েশন আসবে। ভেরিয়েশন আসলো আর কি। ওকে, গ্রেট। জায়েদ ভাই, এবার আপনার সাথে আমরা এমন একটা সেগমেন্ট খেলবো যেই সেগমেন্টের নাম প্রেম আলাপ। এই সেগমেন্টটিতে আপনার সামনে অনেকগুলো নাম্বার রাখা আছে, আপনি এখান থেকে যে কোনো একটি নাম্বার তুলবেন, যে নাম্বারগুলো আসলে র্যান্ডমলি সিলেক্টেড। তারপর আমি আপনাকে ডায়াল করে দিব এবং স্পিকারে আপনি সেই মেয়েটিকে প্রস্তাব দিবেন, প্রেমের প্রস্তাব, এবং সেই প্রস্তাবে আপনি আপনার পরিচয় দিবেন না। আপনি কিভাবে কনভিন্স করেন, হাউ ইউ কনভিন্স ইউর ফার্স্ট লাভ, মানে ফার্স্ট লাভ হিসেবে, সেটাই আমরা দেখবো আজকে। ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ।
হ্যালো, আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনি? ভালো আছি। কে কে ভাইয়া? হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পছন্দের, আমার পছন্দের কেউ একজন আপনি হবেন। আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখে ফোনটা করেছি আপনাকে। ভাইয়া কাকে চাচ্ছেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই, বাট আপনাকে একটু কথা বলার ইচ্ছা। এই বলেন। পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে। আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার। বারান্দা দিয়ে জানলা দিয়ে বলেন। আকাশ দেখছি, তারপর? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা। আর? কখনো গোধূলি লগ্নে আপনার কথা মনে পড়ছে। আচ্ছা। এখন কি করতে পারি? একসঙ্গে কৃষ্ণচূড়া দেখার খুব ইচ্ছা। কৃষ্ণচূড়া লাল যখন সেজে থাকে না, সেটা আপনাকে নিয়ে দেখার খুব ইচ্ছা আমার। হ্যাঁ। তাহলে এখন তো রাতের বেলা ভাই, এখন তো আর কৃষ্ণচূড়া দেখতে পারবেন না। তাই না? মনের চোখ দিয়ে দেখি, আরেকদিন নয় খুব সামনাসামনি দেখবো। আচ্ছা। আর কিছু বলবেন? আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? হাত ছুঁয়ে দেখতে চাই। হুম। আপনার নামটা বলবেন? আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে? আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান। কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কে? আমি সেই ডিগবাজি জায়েদ খানই কথা বলছি। ডিগবাজি জায়েদ মানে আমি বুঝতেছি না ভাইয়া। আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি। ওকে, তো আমি কি করতে পারি? আমি জাস্ট কিছু করতে পারি না, জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম। এটিএনের একটা অনুষ্ঠান চলছে, একটা ঈদের অনুষ্ঠান। কিন্তু আপনি কি আমাকে চিনেন? আপনি মানে আমাকে ফোন দিলেন, আমি আমি বুঝলাম না। অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল, এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের। নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল, সেখান থেকে একটা নাম্বার এসছে, সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে। Oh সেই my God! সেই নাম্বারে সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খানের, তো সেটাই দেওয়ার ভাই, ট্রাই আপনি করছি। এমন সময় প্রেমের প্রস্তাব দিলেন, আমার হাজবেন্ডও মাত্র দেশের বাইরে গেল। প্রেমের প্রস্তাব দিছেন। ইট ওয়াজ রিয়েলি নাইস। সময় এবং আপনার টাইমিং খুবই ভালো। আমি জীবনে আমার কোনোদিন কোনো টাইমিং খারাপ হয়নি কখনো। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি। এমন এমন নাম্বারই লেগে গেছে যার হাজবেন্ড আউট অফ বাংলাদেশ। চিন্তা করেন, নাম্বারও বুঝে জায়েদ খানের কাছে কোন নাম্বার আসতে হবে। থ্যাঙ্কস রিয়েলি নাইস টু টক উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার। ভাইয়া, এবার আপনার সাথে আমরা একটা সেগমেন্ট খেলবো। সেগমেন্টটার নাম হচ্ছে ইয়েস নো। প্রত্যেকটার উত্তর আপনাকে ইয়েস নোতে দিতে হবে। জীবনে কখনোই স্মোকিং বা ড্রিঙ্ক করেছেন কিনা থ্রু আউট দ্য লাইফ? ওকে, গ্রেট। এমন কখনো কাউকে দেখেছেন কিনা যাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে মন চেয়েছে? ইয়েস। ওকে। কোনো মেয়েকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছেন? একবারই জীবনে, ছোটবেলায়। ওকে। এখনো কোনো মেয়ের কথা মনে করে কাঁদেন? নো। তার মানে কখনো কাঁদতেন? হয়তোবা। ওকে। কখনো কোনো মেয়ে ভুল করে আপনাকে বা রেগে আপনাকে মেরেছে কিনা? না। ওকে। কোনো মেয়ের বিয়ের বাসায় প্রস্তাব দিয়ে ফেল করেছেন কিনা, রিজেক্টেড হয়েছেন কিনা? না। ওকে, গ্রেট। বিয়ে করলে 20 বছরের কম বয়সী মেয়েকেই করবেন? এমন কোনো চিন্তা নেই। ওকে। হলিউডে সুযোগ পেলে কাজ করবেন কিনা? অবশ্যই। গ্রেট। আচ্ছা, নিজের কাজ কর্মের জন্য বন্ধু মহলে কখনো হাসির পাত্র হয়েছেন কিনা? অনেক। এটাকে কিভাবে নিচ্ছেন? জেলাস তারা, আমি বুঝতে পারি। চমৎকার। ক্যামেরার সামনে আসার আগে আপনি লিপস্টিক দেন, এটা নিয়ে একটা রিউমার আছে, সত্যি কিনা? মিথ্যা কথা। আমি দেখতে পাচ্ছি ন্যাচারাল, পুরো ন্যাচারাল, পুরো পিঙ্ক। একদম
আমি কখনো লিপস্টিক ইউজ করিনি। দারুণ। ওকে, জায়েদ খানের হাতের রোলেক্স ঘড়ি আসল না নকল? আসল। ওকে, ডান আমাদের এই সেগমেন্ট। এবার আপনার সাথে জীবন নিয়ে কিছু আলাপ করব। জীবনে সিনেমার বাইরে গিয়ে আর কিছু করার ইচ্ছা আছে কিনা, বা একটু ভিন্ন ধারার কিছু কখনো চেষ্টা করেছেন কিনা বা করতে চান কিনা? রাজনীতি করার ইচ্ছা আছে। কিন্তু রাজনীতি করে তো শিল্পী সমিতির রাজনীতিতে বড় একটা ষড়যন্ত্রের শিকার হলেন। জাতীয় রাজনীতি করতে চাই। আচ্ছা, সংসদে বসতে চাই। শিল্পী সমিতির রাজনীতি নিয়ে আসলে আপনার কি চিন্তা, কি করবেন? এটা নিয়ে এখন আর মাথা ঘামায় না। এটা তো 3বার সেক্রেটারি হলাম, এটার মধ্যে আর কিছু নাই। এটার মধ্যে নোংরামি ঢুকে গেছে। তাহলে এখন জাতীয় পর্যায়ে রাজনীতি করবেন? শিল্পীদের জাতীয় রাজনীতি আমি আগের থেকেই করি। আমি তো একটা আওয়ামী লীগ দলের সংস্কৃতি উপকমিটির আমি মেম্বার। আচ্ছা, কাজে পোস্টেও তো আছি। আচ্ছা, রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চান অভিনয়ের পাশাপাশি? রাজনীতি হচ্ছে আমার পলিটিক্সটা আমার খুব টানে। ওকে, যদি রাজনীতি না করতেন বা এই ইন্ডাস্ট্রিতে না আসতেন, আর কিছু হওয়ার ইচ্ছা ছিল কিনা? ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। আমি ক্রিকেট খেলতাম। আচ্ছা, এখনো কি খেলা হয়? মাঝে মাঝে দেখেন না, কিছু কিছু ভাইরাল হয় মাঝে মাঝে, সেই বল টল মারি 6 মেরে দেয় পিঠে, বা যখন ব্যাটটার ধরি সে আগের রূপে ফিরে যাই। বন্ধু মহলে সবাইকে আপনাকে বন্ধু হিসেবেই কাউন্ট করে, নাকি মানে মোর দ্যান বন্ধু, যে ইনি একজন হিরো, একে একটু আলাদা প্রায়োরিটি দেওয়া উচিত, এরকম করে আপনাকে ট্রিট করে? সেটাই করে। বন্ধু হিসাবে যদি আলাদা দেওয়া উচিত সেটাই করে। বাট আই ডোন্ট ওয়ান্ট ডু দ্যাট। আমি সবার সাথে নর্মাল হয়ে মিশে যেতে চাই। ওখানে আমি তারকা খ্যাতি দেখাতে চাই না। বাট ভাবি বন্ধুরা আমাকে অন্যরকম গুরুত্ব দিচ্ছে, অন্যরকম একটু কেয়ার করতেছে, আমার মাঝে ভালোই লাগে। নিজেও মনে হয় যে এটা সবার থেকে তো আলাদাই। আমি একটা জায়েদ খান হয়ে ওঠার পিছনে অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক সাধনা গেছে। এমন কোনো স্ট্রাগলের কথা যেটা মনে করে এখনো নিজের জন্য মায়া হয়, যে এত কষ্ট করেছি এক সময়, এখন তো এত খ্যাতি পাচ্ছি, বাট ওই সময় তখন কোনো খ্যাতি ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, এরকম কোনো স্টোরি আছে না? এফডিসির গেটে দাঁড়িয়েছিলাম, ঢুকতে পারিনি, দারুণের লাঠি পিটা খেয়েছি, বেতের বাড়িতে এক দেখতে পাইনি, সোজা পাবলিকের জন্য মধ্যে দাঁড়ায় থাকতাম। টাকা ছিল না, বাসার থেকে টাকা বন্ধ করে দেয়, সিনেমা দিকে দিকে পায়ে হাঁটতে হয়েছে অনেক দূর, বাসে দাঁড়ায় লোকাল বাসে চলতে হতো, টেম্পুর মধ্যে দাঁড়ায় যেতাম। তো লাইফ তো মফস্বলের ছেলে, ঢাকায় এসে এক রুমের বাসায় থাকতাম। এগুলো কষ্ট করেছি না অনেক। মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এতটুকু কোটিপতি ফ্যামিলিতে জন্মায়নি। বাবা সরকারি চাকরি করতেন, ভাই বোনদেরকে মানুষ করেছেন, এটা অনেক বড় কাজ করেছেন বাবা মা। 4টা ভাই বোনকেই, আমার মা রত্নগর বা গোল্ড মেডেল পাও, 4টা ভাই বোন ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স। দারুণ। তো এই তো বাবা সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেছে বাবা আমাদেরকে। সব মিলিয়ে অভিনয়, তারপর এই ইন্ডাস্ট্রির অন্যান্য ক্ষেত্রে যেসব কাজগুলো করছেন, সব মিলিয়ে নিজেকে আপনি 10-এ কত দিবেন, মানুষ হিসেবে সহ সবকিছু মিলে? 10-এ আমি 10-ই দেবো আমার নিজেকে। মানে আপনি আপনার নিজেকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট? আমাকে যদি পরবর্তী জন্মে আল্লাহ বলে যে আর একটা জন্ম আবার হবে, তুমি কি হতে চাও, আমি বলবো আমি জায়েদ খান হয়ে জন্মাতে চাই। অনেস্টলি আমার লাইফে দুঃখ নাই, না পাওয়ার কষ্ট নাই। কষ্ট তো না পাওয়ার হতেই পারে, যে আমি মাঝে মাঝে রাস্তা থেকে মনে হয় একটা রেঞ্জ রোভার কিনতে হবে, কবে বলে ভালো হয়। কখনো মনে হয় বিরিয়ায় 300 বিঘা জমির মধ্যে একটা বড় ডুপ্লেক্স বাড়ি হলে ভালো। মানুষের তো দি মোর ম্যান গেটস, দি মোর ম্যান ওয়ান্টস। একদম, মানুষের চাওয়ার শেষ নাই। বাট মাঝে মাঝে মনে হয় কারণ বাজার থেকে যাওয়ার সময় মিন্তির মধ্যে এই যে বড় ডলার থাকে, তার মধ্যে শুয়ে আছে অনেকে, আমি তো এখানেও থাকতে পারতাম। অনেকে অনেক উচ্চ পর্যায়ে গিয়ে দেখতে দেখছেন একদম চমৎকার, আপনাকে দেখতেই না আপনার লাগে। আমার কখনো আফসোস হয় না আমার এটা নাই, আমার চেহারা ওইটা নাই। আমার মনে হয় আমাকে এটা খুব জরুরি। মনে হচ্ছে আল্লাহ আমাকে পরিপূর্ণ দিয়ে পাঠিয়েছে, একদম পুরোই। মানে আমার কোনো কিছু কমতি নেই, আমি পাইনি। আমাকে আল্লাহ তাআলা, আমি যখন পেটে মায়ের, তখন মা নাকি খুব কাঁদছে আল্লাহকে যেন মেয়ে হয়। আচ্ছা, তাই আমি বললাম আম্মা, এই জন্য আমি কানে দুলটুল পরি আর কি, আম্মাকে দুষ্টুমি করে বলতাম। আচ্ছা, তো সেখান থেকে আমার হাইট, চেহারা, আল্লাহ মাশাআল্লাহ আমাকে যা দিচ্ছে আল্লাহ, আমি তৃপ্ত আল্লাহ গেছে। আমার একটা চোখ বাঁকা দিতে পারতো, আমি অনেক লম্বা, আমার মাথায় টাক পড়া হয়ে যেতে পারতো, আমার পা ব্যাকা হতে পারতো। তো মাশাআল্লাহ একদম সুস্থ থাকে বড় নিয়ামত। মানুষের দেখলে বলে ছোটোবেলা থেকে নায়কের মতো লাগে, আমাকে বলতো। তখন আমি সিনেমা করিনি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটাহাঁটি করি, তখন মেয়েরা খুব পিছন থেকে দুষ্টামি করতো। তখন আমি একটা বিজ্ঞাপন করছিলাম, বিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা, এটা খুব সুপারহিট হয়েছিল। তখন আমি বুঝিও নি ক্যামেরা কি। তখন এই মেয়েরা করিডোরে সারাদিন আমাকে নিয়ে হাসতো, মজা করতো, আর গেলে বলতো নায়ক যায়। আমার ছোটোবেলা থেকে আমার নায়কের মধ্যে চলাফেরা। ধরেন আমার তলোয়ার কাঠের বানিয়ে কোমরে নিয়ে হাঁটা, মাথার মধ্যে রুমাল বাঁধা,
মানে নায়ক একটা ব্যাপার ছিল আমার মধ্যে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধের মধ্যে ব্যাগ, স্টিল লাগানো বেল্ট, পায়ে বুট, মানে একটা মনে হচ্ছে যে একটা মানে আমি ঝাঁটলেই মনে হবে যে না নায়ক ব্যাপার। মানে তখন থেকে আপনি ফিল করছিলেন যে আপনার ভেতরে নায়ক সুলভ কিছু একটা আছে? না সেইটা ফিল করতাম না, মানে আমি চলতাম নায়কের মতো। আমি নায়ক, আমার মধ্যে নায়ক হিসেবে ব্যাপার আছে, এইটা না ভেবে ভাবতাম আমি নায়কের মতো চলবো। এই জন্যই আপনি আজকে এই নায়কের আসনে রাজার মতো বসে আছেন। হ্যাঁ, দারুণ। আমি 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 সেটাকে এনজয় করি এবং অনুভব করি এবং আল্লাহর কাছে প্রতি মুহূর্তে শুকরিয়া জানাই এবং বাবা মার প্রতিও অনেক বেশি ভালোবাসা জানাই। তাদের দোয়া না থাকলে আমি এখানে টিকে থাকতে পারতাম না। দারুণ। আপনি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ওভিসি টিভিসিতেও তো কাজ করছেন। সম্প্রতি জেভি করে একটি ওভিসিতে কাজ করেছেন। কেমন অভিজ্ঞতা ছিল? বড় প্ল্যাটফর্ম থেকে এখানে এসে কাজ করছেন। জীবনের প্রথম না আমি সিনেমাই মনে হয়েছে নাচানাচি করছি আর কি। ওভিসিটা ছিল সিনেমার মতো নাচানাচি পুরোটা। আচ্ছা, পুরো একটা কোরিওগ্রাফি বেস জেভি কর। টিভিটা ভালো লাগছে দেখে আর কি, তো মোটামুটি ভালো লেগেছে দেখে। আর আমি বলেছি এবার প্রোডাক্টটা ভালো, তো বললে হ্যাঁ প্রোডাক্ট ভালো। আমি না, আমি বেছে কাজ করি, আমি কাজ যা করি তার চেয়ে বেশি ছাড়ি, খুব হিসেব করে কাজ করি। আমি পুরো 15 বছরে এখন এসে 2-3টা দোকান উদ্বোধন করা শুরু করেছি। এর আগে আমি কোনোদিন আমি দোকান এগুলো উদ্বোধন করিনি। এখন মনে হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে খালি সিনেমায় থাকলে মানুষ চিনবে না, সব সেক্টরে আমার যেতে হবে। আমি আগে এই টিভি অনুষ্ঠান এতগুলো আগে এইসব ঈদের অনুষ্ঠানে অনেক কিছু অ্যাভয়েড করতাম, যে আমাকে এত ছোটো পর্দায় এত দেখবে কেন মানুষ। এখন ছোট পর্দায় মানুষ বেশি পরিচিত, মানে ছোট পর্দায় বলতে এখন মানুষ এই যোগাযোগ মাধ্যমে মোবাইলের মধ্যেই বেশি দেখে। একদম, মানে সোশ্যাল মিডিয়া এখন সবার হাতে হাতে মানুষের খারাপ ভালো সব এটার মধ্যে নির্ধারণ করে। এটাকে হিরো বানায় দেয়, এটাকে জিরো বানায় দেয়, এটাই মানুষ। আচ্ছা, বলিউডে এমন কোন হিরোর নাম বলেন আপনার মনে হয় যাকে আপনি টেক্কা দিতে পারবেন? এটা তো গল্প লাগবে, আমি মানে না, একটা কনফিডেন্স থাকে না, যে সেলফ কনফিডেন্স। সেটা আমি নায়কের কথা বলবো না, বাট আমাকে যদি আমাকে অনেকে বলে যে আমাকে আমি যখন মুম্বাই যে আমাকে মনে করে না বাঙালি, আমাকে মনে হয় এখানকারই আমি চলাফেরা, মানে আমার বলে গেট আপ এরকম। আপনার হিন্দিও চমৎকার, আমি দেখেছি। হ্যাঁ, আমি হিন্দি আমি ভালো বলতে পারি, তো আমাকে সেভাবে ওখানে ইউটিলাইজ করতে হবে। আপনি কারণ বাজার করা, আবার মিনা বাজারও যেমন সেখানেও পরিবেশ একরকম, স্বপ্নে যেমন একরকম। তো লাইফ ইজ লাইক দ্যাট, স্থান কাল পাত্র আপনাকে চেঞ্জ করে দেবে। আপনি বলিউডের ওইরকম ক্যামেরা লাইট ওরকম গল্প দিয়ে আপনাকে যদি আমাকে ইউটিলাইজ করেন, আমাকে নিয়ে প্রমোট করেন, আমারও ওই লেভেলের হয়ে যাবে। আবার আপনি আমাকে দিয়ে ওই খাতে জিলের কোনায় গান করাবেন, আমার লেভেলটা তো ওরকম হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি এই যে সম্প্রতি একটি সিনেমাতে কাজ করেছেন যেখানে আপনি কাদা মাখামাখি করেছেন, সেখানে কি আপনি ক্যারেক্টারটাকে মানে আপনার নিজেকে ওই ক্যারেক্টারের মধ্যে পুরোপুরি নিয়ে যেতে পেরেছিলেন কিনা, মানে ওই মাটির মানুষ হয়ে কাজ করতে পেরেছিলেন কিনা সব কিছু মিলিয়ে? হ্যাঁ, আমার যে ঈদে যেটা রিলিজ হলো আর কি, সোনার চর, কনকনে শীতে প্রায় 3 দিন ওই সকালে সূর্য ওঠার শট, আমাকে তখন সত্যপ্রবাহ ছিল, তখন সে কাদার মধ্যে ফেলে রেখেছিল। আমি পেরেছিলাম এই কারণে আমি মফস্বলের ছেলে, এবং শুটিংটা হয়েছিল পিরোজপুরে আমার গ্রামে। এবং সেখানে একটা নদীতে কুমির আছে, আমি জানতাম না, সেই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে 1/2 কিলোমিটার সাঁতরেছি, পরে শুনি কুমির আছে। কি যে ভয় লাগছিল পরে, যে আমার মনে পা দিয়ে যে টান দিয়ে নিয়ে যেত। ভয়ঙ্কর, মানে আপনাদেরকে এই লেভেলের স্যাক্রিফাইস পর্যন্ত করতে হয়। হয়। অন্যরা যারা সাঁতার না জানে তা সে হয়তো বা দিত না, তো আমি দুঃসাহসিক কাজগুলো করি। যেমন এই কাদার মধ্যে পড়ে থাকা, এটা মফস্বলের, আমি গ্রামের ছেলে না হলে আমি পারতাম না। ওই 1/2 কিলোমিটার হাঁটা আমার সাঁতরানো আমার পক্ষে সম্ভব ছিল না যদি আমি গ্রামের ছেলে না হতো। দারুণ। আচ্ছা, আমরা শুনেছি যে শাহরুখ খান হলিউডের প্রপোজাল রিজেক্ট করেছে শুধুমাত্র তার খারাপ ইংলিশের জন্য। সে নাকি ইংলিশে বেশি একটা কমফোর্টেবল না, ভালো না, এই জন্য সে হলিউডের প্রপোজাল পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে। সেখানে আপনি সেই প্রপোজালটা পেলে কি করতেন? বাঙালি হচ্ছে বীরের জাতি, ট্রাই করার জাতি, আমি ট্রাই করব। মানে পারি না পারি পরে দেখা যাবে, কিন্তু আমি আগে কাজটা করব। ইংলিশ স্পোকেন কোর্স করে ফেলতাম। দারুণ। পারি না পারার কি আছে, দ্যাটস দ্য স্পিরিট। আই থিংক এটা আমার কোনো কিছুতে ব্যর্থ হওয়ার সুযোগ নাই। বাঙালিরা আসলে ব্যর্থ হয়ে তো গেল, আগে যদি না করে ব্যর্থ হয়ে গেল, চেষ্টা করে ব্যর্থ হওয়ার মতো একটা সফলতা আছে। চমৎকার। বাঙালি আসলে না উদ্যমী জাতি, মানে মনোবল সম্পন্ন জাতি, একদম চমৎকার। মানে আচ্ছা, অনেকের প্রশ্ন, জায়েদ খান, এই যে আমরা ফোনেও শুনলাম একটু আগে যে এখন জায়েদ খানের নামের আগে একটা টাইটেল চলে এসছে, ডিগবাজি জায়েদ খান। এটার পেছনে আসলে কি কারণ? মানে সবাই এই নামে কেন আপনাকে চিনছে, বা এই টাইটেলটা কেন দিচ্ছে, বা যেখানেই যাওয়া হয় কেন বলা হয় যে জায়েদ খান একটা ডিগবাজি দিয়ে দেখান? মানে এই ডিগবাজির পেছনে রহস্য কি? মানুষ আসলে যে কখন কি পছন্দ করবে কেউ বলতে পারে না।
আর ডিগবাজি শব্দটা হচ্ছে রাজনীতিবিদদের জন্য ঠিক আছে, এক দল থেকে আরেক দলে ডিগবাজি মেরে যায়, পল্টিবাজির সিমিলার। পল্টিবাজি না, ডিগবাজি বলে। আমি এটা একটা দুষ্টামি করে দিয়ে ফেলছিলাম, সেটা যে একসময় সিগনেচার স্টেপ হয়ে যাবে, আমি তো বলবো একদম সিগনেচার মুভ বলি এটাকে। পৃথিবীর যে দেশেই যাই চিৎকার আর মানে ধ্বনি দিতে থাকে শুধু ডিগবাজি ডিগবাজি। মেয়েটা কি বললো যে আমি তো একজনকে চিনি ডিগবাজি জায়েদ খান, সব জায়গাটা শুনতে থাকি আমি, মানে আমি ইউজ টু হিয়ার দ্যাট। এটা কেন হয়েছে আমি নিজেও জানি না, এবং আমি দিতেও চাই না এটাকে কন্টিনিউ, কিন্তু দিলে না দিয়ে আর না দিতে মানে না দেওয়ার সুযোগ থাকে না। আমরা খুব ইচ্ছা করছিলাম, আমরা সবাই চাচ্ছিলাম, পুরো স্টেশনের মানুষ চাচ্ছিল যে জায়েদ খান এখানে আসলেই ডিগবাজি দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। শুধুমাত্র আমাদের ল্যাকিংসের কারণে, আমাদের স্টুডিও সেটআপের কারণে আমরা সেটা করতে পারছি না। অপশন থাকলে এটা আমরাও করতাম নেক্সট শোতে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই ট্রাই করবো, আর আমাদের সেটটা আমরা আপনার ডিগবাজির মতো করে প্রিপেয়ার করব ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনে এমন কোনো কাজ করেছেন যেটা নিয়ে আপনি আজীবন প্রাউড করতে পারবেন, এরকম এখনো পর্যন্ত কিছু করেছেন কিনা? প্রাউড করার মতো অনেক কিছুই তো আছে। আমি মফস্বল থেকে গ্রাম থেকে উঠে আসছি, সেই গ্রামের মানুষ, সেখান থেকে আগে মানুষকে আগে মানুষ দেখলে বলতাম আল্লাহ ঢাকা যেতে হবে, কবে ঢাকা যাব। সেখান থেকে উঠে এসে এখন মানুষ চিনে, ভিড় সামলাতে মানুষের হিমশিম খেতে হয়, বডিগার্ডদের, পুলিশদের। অনেক জায়গায় গেলে ভিড় সামলাতে পারে না জায়েদ খানকে দেখার জন্য। সুন্দরীরা প্রপোজ করে, যেটা চাই সেটা কিনতে পারি। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে বিজনেস ক্লাসে টিকিট কেটে নিয়ে যাচ্ছে আমাকে দেখার জন্য, শোয়ের জন্য। এর চেয়ে প্রাউড কি হতে পারে? সবচেয়ে বড় কথা, আমি এক গর্বিত বাবা মার সন্তান, রত্নগর্ভা মায়ের সন্তান। এটা আমার অনেক বড় গর্ব। দারুণ। এই সিনেমায় থেকে, সিনেমায় কাজ করে একটা ছেলে আজও অ্যালকোহল টাচ করে না, স্মোক করে না এই যুগে, এটা অনেক গর্বের। এটা সবাই, আমি অনেক সময় যেখানে বসি সেখানে মদের গন্ধ আর সিগারেটের ঘ্রাণ অস্থির হয়ে যায়, বাট কেউ আমাকে টাচ করতে পারে না। এটা একটা কত বড় সাধনা। চমৎকার। অবশ্যই, মানে সব কিছু থেকে নিজেকে সংযম করে রাখা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, সবাই পারে না আসলে। আচ্ছা, আমরা জায়েদ খান, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় টিভি স্ক্রিনে যারা বসে আছে তাদের বড় একটা অংশ হচ্ছে মেয়ে, এবং আপনার ভক্তদের মধ্যেই সবাই। তো তাদের উদ্দেশ্যে আপনি আসলে কিছু বলতে চান কিনা, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারবো? এদের শুভেচ্ছা বাণী এবং তাদের উদ্দেশ্যে আপনার ভালোবাসাপূর্ণ কিছু বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। ঈদে আমার ছবি রিলিজ হয়েছে সোনার চর। যে মেয়ে ভক্ত বলেন, ছেলে ভক্ত বলেন, সবাই ভক্তই ভক্ত। আমার হলে এসেছে এই সোনার চর ছবি দেখবেন সবাইকে নিয়ে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমার অনেক দিন পরে একটা ছবি রিলিজ হচ্ছে, এবং আপনাদের পারিবারিক আবহাওয়া, গল্প, সংস্কৃতি, সেন্টিমেন্টের ছবি, সেটা দেখবেন। আর আমাকে এরকমই ভালোবাসবেন, ট্রল করেন, সমালোচনা করেন, আর ভালোই বাসেন। তত একটা কিছু আলোচনার মধ্যে রেখেছেন আপনারা যারা করেন। তো আমি এটাকে এনজয় করি। আমি আপনাদেরকে ভালোবাসি অনেক। আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারা পৃথিবীতে নাই। আর আমি যেন এমন কোনো কাজ না করি আমার দ্বারা হয় যেটা আমার বাবা মার কবরে বসে দেখে কষ্ট পায়। আর নিরাপদে পথ চলবেন। ঈদটা পরিবারের সবাইকে নিয়ে, পরিজনকে নিয়ে আনন্দে কাটাবেন, সেই প্রত্যাশা থাকবে। এবং এটিএন নিউজের সবাইকে আমার তরফ থেকে, ইনক্লুডিং এই বিউটিফুল হোস্ট, যেহেতু বিউটিফুল বলে ফেললাম তার মানে ভাই বলার সুযোগ নেই, তো সেই হোস্ট সহ এটিএন নিউজের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসার। অবশ্যই ঈদে বাংলা সিনেমা দেখবেন, সবগুলো রিলিজ প্রাপ্ত, এবং আমার বেশি করে আমার সোনার চর হলে এসে দেখবেন। চমৎকার চমৎকার, আমার খুবই ভালো লাগলো। এবং আমরা যারা টিভির সামনে আছেন, আই গেস তারা সবাই খুবই উপভোগ করেছে। জায়েদ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আবারও দেখা হবে। আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আপনাদের সবার খুব 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 ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সাথেই থাকুন। পুষ্টি নিবেদিত সেলিব্রিটি আড্ডা, সহ নিবেদক জেভিকো, RICL TMX, জরোয়া হাউস।